আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশ কি এবার অতীতের অন্ধকার অধ্যায় মুছে ফেলে এক নতুন আলোয় পথ চলা শুরু করবে? এই প্রশ্নটা সামনে এসেছে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের এক সাহসী ঘোষণার পর। তিনি বলেছেন, দেশে একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, সত্য ও পুনর্মিলনের কমিশন গঠন করা হবে। উদ্দেশ্য একটাই, জাতীয় ঐক্য গড়ে তোলা, বিভক্ত জাতিকে নতুন করে এক সূত্রে বাঁধা। আসিফ নজরুলের এই ঘোষণাটি এসেছে এমন একটা সময়ে যখন দেশের রাজনৈতিক বাস্তবতা ক্ষতবিক্ষত, মানুষ এক চরম অনিশ্চয়তার মধ্যে বাস করছে এবং গুম নামক রাষ্ট্রীয় নির্যাতনের কালো ছায়া এখনো বহু পরিবারের জীবনে বিভীষিকা হয়ে রয়ে গেছে। কিন্তু এই অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা যদি সত্যিই শুরু হয়, তাহলে তা শুধু এক আইনি উচ্চব নয়, একটি নৈতিক বিপ্লবও বটে। যে আলোচনার সভায় এই ঘোষণা এসছে সেটি মোটামুটি বেশ আলোচিত। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত হয়েছিল গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ 2025-এর দ্বিতীয় খসড়া নিয়ে একটা খোলামেলা মত বিনিময়। সভার সভাপতি ছিলেন অধ্যাপক আসিফ নজরুল নিজেই। সেখানে শুধু সরকারি উপদেষ্টারা নয়, অধিকার কর্মী, আইনজীবী, কবি, অ্যাক্টিভিস্ট, এমনকি সমাজতাত্ত্বিকরাও ছিলেন। আলোচনা ছিল যেমন সরাসরি তেমনি সাহসীয়। উঠে এসেছে বহু প্রশ্ন, সমালোচনা, কিন্তু সাথে ছিল সম্ভাবনার বীজও। গুম, নিখোঁজ, বিচার বহির্ভূত হত্যা, এই শব্দগুলো এখন আর কেবল মানবাধিকার সংস্থার রিপোর্টে সীমাবদ্ধ নয়। তারা ঢুকে গেছে পরিবারে, রাজনীতিতে, এমনকি দেশের সম্মিলিত আত্মবোধে। ওই আলোচনা সভায় একজন স্পষ্ট করে বলেছেন, গুম শুধু আইনি নয়, রাজনৈতিক ইস্যু, এবং গুমের পেছনে দায় রাষ্ট্রেরই। ওই আলোচক সতর্ক করেন, যদি এই বাস্তবতা মোকাবেলায় ব্যর্থ হই, তাহলে বাংলাদেশ এক ভয়াবহ অস্থিতিশীলতার দিকে যাবে। তিনি আরো বলেন, এই উপদেষ্টা সরকারকেই গণ আদালতের মুখোমুখি হতে পারে ভবিষ্যতে। তাই সবকিছু করতে হবে সততা এবং স্বচ্ছতার সঙ্গে। এই প্রসঙ্গে উঠে আসে দক্ষিণ আফ্রিকার কথা। 1994 সালে বর্ণবাদের পতনের পর সেখানে গঠিত হয় ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন। নিপীড়িত জনগণের সহ্য করা দুঃসহ স্মৃতিগুলো সামনে তুলে আনা, অপরাধীদের অপরাধ স্বীকারের সুযোগ দেয়া আর পুনর্মিলনের পথ তৈরি করা, এই ছিল সেই কমিশনের মূল উদ্দেশ্য। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা বুঝেছিলেন, প্রতিশোধ নয়, ক্ষমা ও সত্যের পথেই আসবে মুক্তি। ম্যান্ডেলার বিখ্যাত উক্তি ছিল, যদি ক্ষমতায় এসে আমরা শ্বেতাঙ্গদের মতো প্রতিশোধ নিই, তাহলে আমরা কিভাবে ওদের চেয়ে ভালো হলাম। এই মানবিক এবং নৈতিক উচ্চতাই তাকে বিশ্ব নেতার আসনে বসিয়েছে, এনে দিয়েছে শান্তিতে নোবেল পুরস্কার। বাংলাদেশে সেই পথ অনুসরণের চেষ্টা যদি সত্যিই শুরু হয়, তবে তা হবে এক যুগান্তকারী অধ্যায়। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন মানে শুধু অতীতকে মাফ করা নয়, বরং অতীতকে মুখোমুখি দাঁড় করানো, সত্যকে প্রকাশ্যে আনা এবং তবেই ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া। এবং এর শুরুটা হতে পারে 1971 সাল থেকে, মুক্তিযুদ্ধের সময়কাল থেকে আজ অব্দি, জুলাই আগস্ট বটেই, এবং গত 15 বছর অবশ্যই। এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ আফ্রিকায় একটি প্রতিনিধি দল যাবে এই কমিশনের কাঠামো এবং কর্মপ্রক্রিয়া বোঝবার জন্য। প্রতিনিধি দলে থাকবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এমন আন্তরিক ও আন্তর্জাতিক অভিজ্ঞতা আহরণের চেষ্টাই প্রমাণ করে উদ্যোগটি একদিনের কৌশল নয়, বরং দীর্ঘমেয়াদী রাষ্ট্র সংস্কারের একটি অংশ হতে পারে। তবে আশঙ্কাও আছে, কারণ গুম ও নিখোঁজের পেছনে যাদের সম্পৃক্ততা ছিল, তারা এখনো ক্ষমতার কোনো না কোনো স্তরে রয়েছেন। ওই যে এক আলোচকের কথা বলছিলাম, যিনি সতর্কবার্তা দিয়েছেন, আপনি যদি এখন তাদের বিচার করতে যান, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না। তা নিতান্তই আবেগ নয়,
এক কঠিন বাস্তবতা। যদিও ওই আলোচক সেটা বলছেন, কিন্তু আমার কাছে এটা মনে হয় না। সরকার যদি জনগণের আস্থা অর্জন করতে পারে এবং সরকারের যদি নিজস্ব কোনো এজেন্ডা না থাকে, বাংলাদেশের মানুষ বিচারের পক্ষে। একই সঙ্গে বাংলাদেশের মানুষ এগিয়ে যেতে চায়। ওই যে অনেকে বলছেন, ত্রাণ নয় ট্রুথ, প্রথমে সত্য প্রতিষ্ঠা হোক, এরপর বিচারের পথ। সামাজিকভাবে গুমের প্রতিকার নিয়ে যেসব প্রস্তাব এসছে, সেগুলো গভীর মনোযোগ দাবি করে। যেমন একজন অনলাইন অ্যাক্টিভিস্ট আইনের নামই পরিবর্তন চেয়েছেন। গুম প্রতিরোধ ও প্রতিকার নয়, বরং গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা। কারণ নিখোঁজ ব্যক্তির পরিবারের সুরক্ষা, মানসিক সহায়তা ও পুনর্বাসন নিয়েও আইনে নির্দেশনা থাকা জরুরি। অন্যান্য বিশিষ্টজন যারা ছিলেন ওই আলোচনার মধ্যে, তার মধ্যে অ্যাটর্নি জেনারেল ছিলেন, সরকারের একাধিক উপদেষ্টা ছিলেন, তারা কেউই আইনের প্রয়োজনীয়তা অস্বীকার করেনি। তবে তাদের মত ছিল স্পষ্ট, আইন যেন শক্ত হয়, কার্যকর হয়, কিন্তু যেন তা রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবহৃত না হয়। একজন উপদেষ্টা যেমন বলেছেন, ফাঁসির বিধান থাকলে অনেক বিচারকই পেছনে সরতে পারেন, বরং দ্রুত ও ন্যায়সঙ্গত বিচারের জন্য যাবজ্জীবনই যথেষ্ট। আরেকজন উপদেষ্টা তিনি চান আইনে ব্যক্তি নয়, শৃঙ্খলা বাহিনী শব্দটা থাকুক, যাতে দায়টা শুধু গোষ্ঠীগতভাবে চিহ্নিত হয়। এবার প্রশ্ন হচ্ছে, এত আলোচনার পর বাস্তবায়নের পথটা আসলে কেমন হবে? প্রথমত, ট্রুথ কমিশন গঠনের আগে দরকার একটা নৈতিক স্বীকৃতি। রাষ্ট্রের পক্ষ থেকে বলা, হ্যাঁ, আমাদের অতীতে ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমরা সেটা স্বীকার করছি। আমাদের কেউ না কেউ কখনো না কখনো অন্যায় করেছে, ভুল করেছে। এটা একটা রাজনৈতিক এবং নৈতিক সিদ্ধান্ত, যা কেবল প্রশাসনিকভাবে নেওয়া যাবে না, যেমন দক্ষিণ আফ্রিকায় হয়েছিল। দ্বিতীয়ত, এই কমিশনে আসতে হবে সম্পূর্ণ স্বচ্ছতা এবং স্বাধীনতা। যদি এটা শুধু দেখাবার জন্য হয়, দেখানোর জন্য হয়, তাহলে তার কোনো স্থায়ী প্রভাব থাকবে না। আর যদি সত্যি বাস্তবতার প্রতিফলন হয়, তবে জাতি পাবে একটা নতুন পথ। তৃতীয়ত, জনগণকে সম্পৃক্ত করতে হবে। গুম হওয়া পরিবারগুলোর কথা শুনতে হবে, তাদের পাশে থাকতে হবে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের কথা শুনতে হবে, তাদের পরিবারের কথা শুনতে হবে, কারণ যারা নিহত হয়েছেন তাদের কথা তো শোনা যাবে না। কমিশনের সব শুনানি তথ্য প্রকাশ্য হতে হবে। আর এই কাজ আন্তর্জাতিক অভিজ্ঞতাও কাজে লাগাতে হবে এই কাজটাতে। চিলি, রুয়ান্ডা, সিয়েরা লিওনের মতো দেশ কিভাবে ট্রুথ কমিশনের মাধ্যমে পুনর্মিলনের পথে গেছে তা থেকে শিক্ষা নিতে হবে। শেষ প্রশ্নটি হচ্ছে, এই উদ্যোগ কি সফল হবে? এই প্রশ্নের উত্তর নির্ভর করে নেতৃত্বের সদিচ্ছা, জনগণের প্রত্যাশা এবং রাজনৈতিক পরিপক্কতার উপর। কিন্তু ইতিহাস বলে, সত্য চাপা দিয়ে রাখা যায় না। ক্ষমা অর্জিত হয় সাহসে, সম্মানে, নট চাপিয়ে দেয়া প্রতিশ্রুতিতে। নেলসন ম্যান্ডেলা 1994 সালে তার শপথ ভাষণে বলেছিলেন, এখন আমাদের ক্ষত সারানোর সময় এসছে, বিভক্তির খাদ ভরাট করবার সময় এসছে, এখন আমাদের গড়ার সময় এসছে। বাংলাদেশ যদি সত্যি সেই পথে হাঁটে, তাহলে এই মুহূর্তটি হতে পারে আমাদের ম্যান্ডেলা মুহূর্ত। শেষ করবার আগে বলতে চাই, সপ্তাহে অন্তত একটি চলচ্চিত্র দেখুন, একটি মুভি দেখুন, আপনি দেখুন, সপরিবারে দেখুন, অন্যদেরকে দেখতে বলুন, সন্তানদেরকেও দেখতে বলুন। আপনার চিন্তার জগতে এটা অনেক ইতিবাচক প্রভাব ফেলবে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।